আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে স্টেম রাস্ট অফ হুইট বা গমের কাণ্ডের মরিচা রোগ। এই রোগটা খুব প্রাচীন একটা রোগ, এটা সম্পর্কে বাইবেলেও বর্ণনা আছে। এই স্টেম রাস্ট রোগটা মোটামুটি সব দেশে দেখা যায়। গম উৎপাদনকারী, বিশেষ করে ইউএসএ, ইউরোপ এবং অস্ট্রেলিয়াতে এই রোগের প্রকোপ খুব বেশি। বাংলাদেশে এই রোগ তেমন একটা দেখা যায় না, কারণ এর যে একটা অল্টারনেট হোস্ট লাগে সেটা বাংলাদেশে নেই। তো রোগটার নাম হচ্ছে স্টেম রাস্ট অফ হুইট বা গমের কাণ্ডের মরিচা রোগ। এর কজাল অর্গানিজম হচ্ছে পাক্সিনিয়া গ্র্যামিনিস ট্রিটিসি। তো এর হোস্ট কারা, সেটা হচ্ছে হুইট, বার্লি, তারপরে হচ্ছে কমন বারবেরি, এরা হচ্ছে হোস্ট। এছাড়াও আছে অ্যাডিশনাল বারবেরিস, মেহোবেরিস, তারপরে হচ্ছে মেহোনিয়া ইত্যাদি। তো এই স্টেম রাস্ট অফ হুইট অনেকগুলো হোস্টেই হয়ে থাকে এই রোগটা। আসলে সায়েন্টিফিক ক্লাসিফিকেশনটা দেখি। এটা ডিভিশন হচ্ছে মাইকোটা, সাবডিভিশন ইউমাইকোটা, সাবডিভিশন ইউমাইকোটিনা, ক্লাস ব্যাসিডিওমাইসিটিস, সাবক্লাস হেটারোব্যাসিডিওমাইসিটিডি, অর্ডার ইউরিডিনালিস, ফ্যামিলি পাক্সিনিয়েসি, জেনাস পাক্সিনিয়া, আর স্পিসিস হচ্ছে পাক্সিনিয়া গ্র্যামিনিস ট্রিটিসি। এই ছত্রাকটা হেটেরোশিয়াস। কেমন হেটেরোশিয়াস? অর্থাৎ এর লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য দুইটা আনরিলেটেড হোস্ট প্ল্যান্টের দরকার হয়, দুই রকমের পোষকের দরকার হয়। যেমন এটার ক্ষেত্রে হচ্ছে একটা হচ্ছে হুইট গম, আর একটা হচ্ছে বারবেরি, দুইটা সম্পূর্ণ ভিন্ন জাতীয় প্ল্যান্ট। একটা হচ্ছে হুইট আর একটা হচ্ছে বারবেরি, একটা ঘাস জাতীয় আর একটা ঝোপ জাতীয়, ঠিক আছে। বা পাক্সিনিয়া গ্র্যামিনিস ছত্রাকটা হচ্ছে ম্যাক্রোসাইক্লিক। ম্যাক্রোসাইক্লিক কথাটার অর্থ হচ্ছে যে এর 5 ধরনের স্পোরি, যে স্টেজটা আছে সেটা 5 ধরনের স্পোরই দেখা যায়, অর্থাৎ 5 ধরনের স্পোর স্টেজই তার মধ্যে বিদ্যমান। সেটা কি কি? ব্যাসিডিওস্পোর, পিকনিওস্পোর্স বা স্পার্মেশিয়া, অ্যাশিওস্পোর, ইরিডিনিওস্পোর বা ইরিডিওস্পোর, আর হচ্ছে টেলিওস্পোর্স। তো এই যে পাক্সিনিয়া গ্র্যামিনিস, এটা একটা সিঙ্গেল ফাঙ্গাস, তাই না? সিঙ্গেল স্পিসিস অফ ফাঙ্গাস পাক্সিনিয়া গ্র্যামিনিস। তো দেখা গেছে যে এই পাক্সিনিয়া গ্র্যামিনিসের মধ্যেও অনেক জেনেটিক ভেরিয়েশন আছে, ঠিক আছে, অনেক জেনেটিক ভেরিয়েশন আছে এই সিঙ্গেল একটা স্পিসিসের মধ্যে। 1884 সালে এরিকসন তিনি আবিষ্কার করেন যে এই পাক্সিনিয়া গ্র্যামিনিস যে স্পিসিসটা, এটা হচ্ছে তার কিছু হোস্ট স্পেসিফিক সাব স্পিসিস আছে। অর্থাৎ এই স্পিসিসটা আরও তার যে নির্দিষ্ট পোষক আছে, নির্দিষ্ট পোষক অনুযায়ী এদের আবার সাব স্পিসিস আছে, ঠিক আছে। যেমন যেটা হুইটে আক্রমণ করে যে পাক্সিনিয়া গ্র্যামিনিস, সেটা হয়তো বা ওটকে আক্রমণ করে না, বা বার্লিকে আক্রমণ করে না, বার্লি গাছকে আক্রমণ করে না। এরকম তারা আবার হোস্ট স্পেসিফিক, তারা স্পিসিস একই কিন্তু তাদের আবার সাব স্পিসিস আছে। তো এটাকে যেটা ইংলিশে বলা হয় স্পেশাল ফর্মস অফ দ্য ফাঙ্গাস। আর এই স্পেশাল ফর্মকে ল্যাটিন ভাষায় বলে ফর্মা স্পেশালিস, আর সংক্ষেপে লেখে F.SP. ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফর্মা স্পেশালিস বা স্পেশাল ফর্মস অথবা হোস্ট স্পেসিফিক সাবস্পিসিস। তো সব ফর্মা স্পেশালিস এদের সবার ক্যারেক্টার একই রকম, এরা হচ্ছে তাদের অ্যাপিয়ারেন্সটা একই রকম, আইডেন্টিক্যাল অ্যাপিয়ারেন্স, অর্থাৎ তাদের সমস্ত বৈশিষ্ট্য একরকম। শুধু ভিন্ন কিভাবে তারা হচ্ছে হোস্ট নির্দিষ্ট, অর্থাৎ যেই হোস্ট এক একটা হোস্টের জন্য নির্দিষ্ট, ঠিক আছে। যেটা বললাম, যেটা হুইটকে আক্রমণ করে সেটা হয়তো বা বার্লিকে আক্রমণ করে না, কিন্তু তাদের বৈশিষ্ট্য কিন্তু একই, হ্যাঁ। অর্থাৎ এদের সাব স্পিসিস লেভেলে সামান্য কিছু জেনেটিক পার্থক্যের জন্য এরা আলাদা। তো আমরা যেটা আমাদের আজকের আলোচনার বিষয় সেটা হচ্ছে ট্রিটিকাম অ্যাস্টিভাম। এটা হচ্ছে স্টেম রাস্ট করে হুইটে, ঠিক আছে। এইটার সাব স্পিসিস হচ্ছে আমাদের এটার ক্ষেত্রে আমরা বলবো পাক্সিনিয়া গ্র্যামিনিস ফর্মা স্পেশালিস ট্রিটিসি। তো আমরা সাধারণত যেটা করি যে পাক্সিনিয়া গ্র্যামিনিস ট্রিটিসি লিখি, F.SP.টা লিখি না, তাহলে তার মানে এটা না লিখলেও চলবে, ঠিক আছে। পাক্সিনিয়া গ্র্যামিনিস ট্রিটিসি। তারপরে আসো
যেটা হচ্ছে সিকেলিস বা রায়ের ক্ষেত্রে, সিকেলিস সিরিয়ালি বা রাইকে যেটা আক্রমণ করে সেটাকে বলে পাক্সিনিয়া গ্র্যামিনিস সিকেলিস। পাক্সিনিয়া গ্র্যামিনিস F.sp হচ্ছে অ্যাভেনি, এটা হচ্ছে অ্যাভেনা স্যাটাইভা বা ওটে যেই স্টেম রাস্ট তৈরি করে যে ফাঙ্গাসটা তাকে বলে পাক্সিনিয়া গ্র্যামিনিস অ্যাভেনি। তাহলে দেখতে পাচ্ছ যে এদের সবার হচ্ছে তোমার স্পিসিস একই, তাদের আবার সাব স্পিসিস আছে যেটাকে ফার্মা স্পেশালিস্ট বলা হচ্ছে। এদের বৈশিষ্ট্য একই রকম, শুধুমাত্র এরা হোস্ট রেঞ্জটা তাদের ডিফারেন্ট। তো পাক্সিনিয়া গ্র্যামিনিস ট্রিটিসি আর পাক্সিনিয়া গ্র্যামিনিস যেটা হচ্ছে সিকেলিস, এই দুইটাই কিন্তু আবার বার্লিতে ইনফেক্ট করতে পারে। ঠিক আছে, 1916 সালের দিকে ইসি স্টকম্যান এবং তার সহকর্মীরা তারা গবেষণা করেন এবং তারা বলেন যে এই সাবডিভিশনের মধ্যেও আবার কি আছে, আরও পার্থক্য আছে। জেনেটিক কিছু কিছু বৈশিষ্ট্যের কারণে এদের আবার রেস আছে, অনেক ধরনের রেস আছে। ঠিক আছে, অর্থাৎ এই প্রত্যেকটা রেসের মধ্যে আবার ফর্মা স্পেশালিস্ট বা সাব স্পিসিস আছে। তার মানে এরা হচ্ছে জেনেটিকভাবে সামান্য কিছু বৈশিষ্ট্যের কারণে তাদের মধ্যে অনেক রেস তৈরি হয়। তো যেটা আমরা বলছিলাম যে এই ফাঙ্গাসটা হচ্ছে ম্যাক্রোসাইক্লিক, অর্থাৎ এর 5টা স্পোর পর্যায় রয়েছে, সবগুলা স্পোর পর্যায় রয়েছে। তো পাঁচটা স্পোর পর্যায় কি কি? একটা হচ্ছে, প্রথমে আমরা বলি যে ইউরেডিনিওস্পোর্স। ইউরেডিনিওস্পোর্সটা কোথায় তৈরি হয়? ইউরেডিয়াতে তৈরি হয়। যেখানে দেখছো এটা ছবি, ইউরেডিনিওস্পোর, ডাইক্যারিওটিক স্পোর এটা। হ্যাঁ, এবং এই স্পোরটা কখন আক্রমণ করে? যখন গ্রোয়িং সিজন থাকে। হ্যাঁ, ওই মৌসুমে, গ্রোয়িং মৌসুমে তারা আক্রমণ ঘটায় এবং এরা একই হোস্টে বারবার আক্রমণ ঘটাতে পারে, পুনর্বার সংক্রমণ ঘটাতে পারে, আশেপাশে সুস্থ হোস্টগুলোতেও আক্রমণ ঘটাতে পারে, আবার যার উপর স্পোর তৈরি হয়েছিল তাতেও আবার সংক্রমণ ঘটাতে পারে। তো এগুলো সাধারণত যেটা হয়, লাল, কমলা বা মরিচা বর্ণের একটা কালার তৈরি হয়, যেটা তাদের রোগের লক্ষণ। যখন এই রোগ লক্ষণটা প্রকাশ পায় তখন গাছটা লাল, কমলা বা মরিচা বর্ণ ধারণ করে। এখান থেকেই কিন্তু এর নাম হয়েছে স্টেম রাস্ট। রাস্ট অর্থাৎ মরিচা বর্ণ। এরপর আসে 2 নাম্বার, সেটা হচ্ছে টেলিওস্পোর। টেলিওস্পোরটা হচ্ছে ডাইক্যারিওটিক স্পোর। হ্যাঁ, এটাও ডাইক্যারিওটিক, ইউরেডিনিওস্পোরও হচ্ছে ডাইক্যারিওটিক। এবং টেলিওস্পোরটা সাধারণত ওভার উইন্টারিং স্টেজটা পাড়ি দেয়। ঠিক আছে, লাইফ সাইকেলের ওভার উইন্টারিং যে স্টেজ আছে সেটা পাড়ি দেয় টেলিওস্পোর। এগুলো সাধারণত কোনো উদ্ভিদকে সরাসরি সংক্রমিত করে না, পরিবর্তে তারা ব্যাসিডিয়া এবং ব্যাসিডিওস্পোর উৎপাদন করতে তারা অঙ্কুরিত হয়। হ্যাঁ, এই দুইটা স্পোরই হচ্ছে হুইট গাছে তৈরি হয়। ঠিক আছে, ইউরেডিনিওস্পোর এবং টেলিওস্পোর দুইটাই হুইটকে আক্রমণ করে। তো ইউরেডিনিওস্পোর আক্রমণ করে, টেলিওস্পোর কিন্তু আর অ্যাটাক করে না হুইটকে। এখন আসো দেখি 3 নাম্বার স্পোর, সেটা হচ্ছে ব্যাসিডিওস্পোর। তো ব্যাসিডিওস্পোর এটা হচ্ছে বারবেরি গাছে আক্রমণ করে, কিন্তু হুইট গাছে আক্রমণ করে না। এটা হচ্ছে টেলিটোস্পোর, সেটা জার্মিনেট করে, ডিপ্লয়েড টেলিটোস্পোর জার্মিনেট করে হ্যাপ্লয়েড ব্যাসিডিওস্পোর তৈরি করে। এখানে মায়োসিস ডিভিশন হয়, যার ফলে 4টা হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়। এই ব্যাসিডিওস্পোরটা সাধারণত বায়ুবাহিত এবং এগুলো বসন্তের শুরুতে বিকল্প হোস্ট, অর্থাৎ হুইটের বিকল্প হোস্ট হচ্ছে বারবেরি গাছকে এরা সংক্রমিত করে। এগুলো সাধারণত পরীক্ষাগারের বাইরে খুব কমই লক্ষ্য করা যায়, এই ব্যাসিডিওস্পোরগুলা। এখন 4 নাম্বার আসো, সেটা হচ্ছে পিকনিওস্পোর। পিকনিওস্পোর যেটা পিকনিডিয়ার মধ্যে তৈরি হয়, এগুলো হচ্ছে যে হেটেরোথ্যালিক ফাঙ্গাসগুলোতে প্রধানত হ্যাপ্লয়েড গ্যামেট হিসাবে থাকে। পিকনিওস্পোরের পরে আসো, সেটা হচ্ছে অ্যাশিওস্পোর। হ্যাঁ, এই অ্যাশিওস্পোরটা এশিয়াতে তৈরি হয়, উৎপন্ন হয়। এটা হচ্ছে নন রিপিটিং ডাইক্যারিওটিক অ্যাসেক্সুয়াল স্পোর, যেটা প্রাইমারি হোস্ট অর্থাৎ হুইটকে আক্রমণ করে। ঠিক আছে, এখানে পিকনিওস্পোর এবং অ্যাশিওস্পোর এই দুইটাই বারবেরি গাছে উৎপন্ন হয় বা বারবেরি গাছকে আক্রমণ করে। অ্যাশিওস্পোর কিন্তু বারবেরি গাছকে আক্রমণ করবে না, অ্যাশিওস্পোর আক্রমণ করে হচ্ছে হুইট গাছকে।
আর এদিকে ব্যাসিডিওস্পোরটা হচ্ছে ট্রানজাকশন হিসেবে কাজ করে, লিঙ্ক হিসেবে কাজ করে, যে হুইটে যে টেলিওটোস্পোর থাকে সেটা জার্মিনেট করে ব্যাসিডিওস্পোর হয়, এই ব্যাসিডিওস্পোর বারবেরি গাছকে ইনফেক্ট করে। তো আসলে আমরা একটু রোগ লক্ষণটা দেখি যে কীরকম দেখা যায়। যখন ইউরিডিনিওস্পোর বা ইউরিডিয়া যখন হুইটকে আক্রমণ করে, তখন এই ইউরিডিওস্পোর সমস্ত পাতা জুড়ে তৈরি হয় এবং সমস্ত পাতাটাকে কভার করে ফেলে। ঠিক আছে, ইউরিডিয়ার স্টেম রাস্টটা, লিফ, তারপরে হচ্ছে তোমার স্টেম, মোটামুটি পুরা গাছটাকে এটা কভার করে ফেলে এবং পুরা গাছটাকে ইনফেক্ট করে। তারপরে কি হয়, সেটা গ্লুমকেও আক্রমণ করে, গম যেটা তোমার শস্য দানাটা সেটাকে আক্রমণ করে, তার যে হেডটা থাকে সেই হেডগুলোকে আক্রমণ করে, যার ফলে যেটা হয় যে স্মলার কার্নেল তৈরি হয় বা শস্যটা ছোট ছোট শস্য হয় বা শস্যটা ভালো হয় না, কোয়ালিটি খারাপ হয়। দেখো এই ছবিটার মধ্যে এটা হচ্ছে একটা হেলদি সিড বা হেলদি কার্নেল, আর এটা হচ্ছে নন হেলদি আর কি, হ্যাঁ, ইনফেক্টেড। এটা লোয়ার কোয়ালিটি আর এটার কোয়ালিটি ভালো, যেহেতু এটা ইনফেক্টেড হয়েছে এই রাস্ট ফাঙ্গাস দিয়ে, যার ফলে এটা হচ্ছে তোমার ইনফেক্টেড, কোয়ালিটি খারাপ। এরপরে কি হয়, আস্তে আস্তে গ্রোয়িং সিজনের শেষের দিকে যখন শীতকাল আসতে শুরু করে, ওই সময়ে যেটা হয় যে এরা তখন পরিবর্তিত হয়ে এরা টেলিটোস্পোরে পরিণত হয়। এই টেলিটোস্পোরগুলো তখন ব্ল্যাক কালারের, হ্যাঁ, ব্ল্যাক টেলিয়া উৎপন্ন হয়, এটা স্টেমটাকে আরও দুর্বল করে ফেলে এবং যার ফলে লর্জিং হয়, অর্থাৎ গাছগুলো হেলে যায়, নেতিয়ে পড়ে। ঠিক আছে, এই যে গায়ে গায়ে এই স্পোরগুলো যেটা হচ্ছে মরিচা বর্ণ বা কমলা বর্ণের ছিল, সেটা ধীরে ধীরে কালো বর্ণ ধারণ করে, কারণ এই ইউরিডিনিওস্পোর তখন টেলিউটোস্পোরে পরিণত হয় এবং কালো কালো দাগ দেখা যায়। ঠিক আছে, তো এই যে এখানে দেখা যাচ্ছে এই শস্য ক্ষেত্রের মধ্যে গমের এই যে এই জায়গাটা দেখো কালো কালো যে গাছগুলো দেখা যাচ্ছে এবং লর্জিং হয়েছে, নেতিয়ে পড়েছে, হেলে পড়েছে। ঠিক আছে, এটা হয়েছে যখন টেলিউটোস্পোর তৈরি হচ্ছে, তখন মোটামুটি তখন তার মানে ইনফেকশন একদম চরম পর্যায়ে পৌঁছেছে। এই টেলিউটোস্পোরটা কিন্তু শীতকালীন অবস্থাটা, প্রতিকূল অবস্থাটা পাড়ি দেয়। ঠিক আছে, এই সময়ে এই টেলিউটোস্পোর কিন্তু আর গম গাছকে নতুন করে আক্রান্ত করবে না। পিকনিয়া হচ্ছে বসন্তে, এটা তো তখন এটা গেল হুইট গাছে। তো বারবেরি গাছে কি হয়, বারবেরি গাছে পিকনিয়া যেটা হয় সেটা বসন্তে বারবেরি গাছগুলো সাধারণত উপরের পাতাগুলোর মধ্যে দেখা যায়, এটা হচ্ছে বারবেরি গাছ। হ্যাঁ, তো পিকনিয়া কি হয়, টেলিটোস্পোর জার্মিনেট করে কি হয়, ব্যাসিডিওস্পোর হয়। আমরা একটু স্পোর একটু আগে যখন স্পোর দেখেছি তখন দেখেছি যে ব্যাসিডিওস্পোর হয়, টেলিটোস্পোর জার্মিনেট করে ব্যাসিডিওস্পোর হয়, সেই ব্যাসিডিওস্পোর থেকে পিকনিয়া তৈরি হয়। ঠিক আছে, তো পিকনিয়াটা বারবেরি গাছে দেখা যায়, সাধারণত পাতার উপরের দিকে থাকে পিকনিয়া এবং এগুলো ছোট ছোট ক্লাস্টার করে থাকে। ঠিক আছে, এই যে দেখো ক্লাস্টার, এবং ক্লাস্টার করে থাকে এবং দেখতে মনে হয় যেন আঠালো একটা মধুর ফোটার আবরণের মধ্যে এই পিকনিওস্পোরগুলো থাকে। ঠিক আছে, পিকনিয়াটার দেখতে মনে হয় যে আঠালো মধুর ফোটা, তার ভিতরে স্পোরগুলা থাকে, পিকনিওস্পোরগুলা থাকে। তারপরে কি হয়, 5 থেকে 10 দিন পরে এই কমলা হলুদ বর্ণের পাউডারি অ্যাসিওস্পোর দিয়ে পূর্ণ কাপ আকৃতির কাঠামো পাতার নিচের পৃষ্ঠে মুক্ত হয়। এটা হচ্ছে উপরের পৃষ্ঠে, পিকনিয়াটা উপরের পৃষ্ঠে। 5 থেকে 10 দিন পরে কি হয়, এটা পাতার নিচের পৃষ্ঠ দিয়ে অ্যাসিওস্পোর মুক্ত হয়। ঠিক আছে, কমলা হলুদ বর্ণের এবং পাউডারি অ্যাসিওস্পোর দ্বারা পূর্ণ থাকে। এটার শেপটা হচ্ছে একটা কাপ আকৃতি, তার ভিতরে অ্যাসিওস্পোরগুলো থাকে। ঠিক আছে, তাহলে পিকনিওস্পোর থাকছে পাতার উপরের দিকে এবং যখন এটা অ্যাসিওস্পোরে পরিণত হয় তখন সেটা পাতার নিচের দিক থেকে নির্গত হয়। এই অ্যাসিয়াল কাপগুলো হলুদ বর্ণের, কখনো কখনো এটা পাতার পৃষ্ঠ থেকে 5 মিলিমিটার পর্যন্ত প্রসারিত হতে পারে, দীর্ঘ হতে পারে। এখানে যে সেই এই পিকনিওস্পোরটাকেই অ্যাসিওস্পোরের এইটাকে এখানে দেখানো হয়েছে একটু বড় করে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাসিওস্পোর।
মাইক্রোস্কোপিক অবজারভেশনে অ্যাসিওস্পোর দেখতে এরকম দেখা যায়। অ্যাসিওস্পোরের চারপাশে মনে হয় যেন পানির ফোঁটার একটা আবরণ থাকে, যেটা টেলিউটোস্পোরে কিন্তু আমরা দেখি না। হ্যাঁ, অ্যাসিওস্পোরের সাথে টেলিওস্পোরের এখানে পার্থক্য। তারপরে আরও পার্থক্য আছে, সেটা হচ্ছে যে অ্যাসিওস্পোর হচ্ছে চেইন আকারে থাকে, আর টেলিউটোস্পোর কিন্তু একটা ইন্ডিভিজুয়াল টেলিওস্পোরের উপর টেলিওস্পোর তৈরি হয়, টেলিউটোস্পোর তৈরি হয়। ঠিক আছে, স্টকের উপরে, সিঙ্গেল স্টকের উপরে বা ইন্ডিভিজুয়াল স্টকের উপরে টেলিউটোস্পোর তৈরি হয়, আর এখানে অ্যাসিওস্পোরগুলো চেইন আকারে তৈরি হয়। তো টেম্পারেট অঞ্চলে তোমরা জানো যে আমাদের দেশ হচ্ছে নাতিশীতোষ্ণ বা মুনসুন, আমাদের দেশে কিন্তু বারবেরি গাছ দেখা যায় না, কিন্তু টেম্পারেট অঞ্চলে স্টেম রাস্টের প্রাথমিক ইনোকুলামের সবচেয়ে বিপজ্জনক উৎস হচ্ছে বারবেরি, কারণ বারবেরি থেকেই অ্যাসিওস্পোরটা নির্গত হয় এবং সেই অ্যাসিওস্পোর কিন্তু হুইট গাছকে আক্রমণ করে, গম গাছকে আক্রমণ করে। তাহলে যদি বারবেরি গাছটা গম গাছের কাছাকাছি জমির কাছে বেড়ে ওঠে, তাহলে এটা কি করে, বসন্তে গমের প্রথম দিকের সংক্রমণের জন্য এই অ্যাসিওস্পোর একটা ধারাবাহিক উৎস হিসাবে কাজ করে। আর এই পাক্সিনিয়া গ্রামিনিস যে এটা কি করে, গ্রোয়িং সিজনে গম এবং অন্যান্য ঘাস জাতীয় উদ্ভিদে অতি শীতটা পাড়ি দেয়। কিভাবে, সেটা হচ্ছে কালো বর্ণের পুরু প্রাচীরযুক্ত ডিপ্লয়েড টেলিওস্পোর উৎপন্ন করে। এই ডিপ্লয়েড স্পোরটা কি করে, অতি শীতটা পাড়ি দেয়। এখানে যেটা হয় যে ক্যারিওগ্যামি হয়, ফিউশন হয় দুইটা হ্যাপ্লয়েড নিউক্লিয়ারের মধ্যে হয়ে সেটা ডিপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করে। ঠিক আছে, এবং তারপরে তার মধ্যে মায়োসিস ডিভিশন হয়, মায়োসিস ডিভিশন হয়ে 4টা ব্যাসিডিওস্পোর তৈরি হয় হ্যাপ্লয়েড। ঠিক আছে, এটা টেলিওস্পোরের মধ্যে হয়। তাহলে এই টেলিওস্পোর এরপরে টেলিয়ামে পরিণত হয়। এরপরে কি হয়, স্প্রিংয়ে, বসন্তের শুরুতে এই প্রত্যেকটা টেলিওস্পোর কি হয়, জার্মিনেট করে তারা পাতলা প্রাচীর বিশিষ্ট কালারলেস হ্যাপ্লয়েড ব্যাসিডিওস্পোর তৈরি করে। ব্যাসিডিওস্পোরগুলা কি করে, যে অল্টারনেট হোস্ট, সেটা কি বারবেরি, কমন বারবেরি, সেই বারবেরি গাছকে আক্রমণ করে ব্যাসিডিওস্পোর জার্মিনেট করে বারবেরি গাছের উপর এবং সেখানে তারা হ্যাপ্লয়েড মাইসেলিয়াম তৈরি করে। ঠিক আছে, অলরেডি কি হয়েছে, আমাদের এই যে টেলিউটোস্পোরের মধ্যে কিন্তু মায়োসিস ডিভিশন হয়ে হ্যাপ্লয়েড ব্যাসিডিওস্পোর তৈরি হয়েছে। কাজেই এই হ্যাপ্লয়েড ব্যাসিডিওস্পোর কি করে, বারবেরি গাছের মধ্যে তারা জার্মিনেট করে এবং হ্যাপ্লয়েড মাইসেলিয়াম তৈরি করে। এই মাইসেলিয়াম কি করে, কলোনি তৈরি করে সমস্ত টিস্যু জুড়ে, লিফ টিস্যু বা স্টেম টিস্যুর মধ্যে। তারা সাধারণত লিফ টিস্যুর উপরে তারা কলোনি করে এবং সেই মাইসেলিয়ামে পিকনিয়া তৈরি হয়। ঠিক আছে, পাতার ভিতরের দিকে পিকনিয়া তৈরি হয় এবং সেই পিকনিয়ার উপরের দিকে কি হয়, কিছু পিকনিয়া কিছু রিসেপটিভ হাইফা তৈরি করে। ঠিক আছে, পিকনিয়া কিছু রিসেপটিভ হাইফা তৈরি করে এবং পিকনিওস্পোর তৈরি করে। এখন এই পিকনিওস্পোর বা এই যে রিসেপটিভ হাইফা, এগুলো সবই হচ্ছে হ্যাপ্লয়েড, কাজে তার কিন্তু এখন ভিন্ন ম্যাচিং টাইপ লাগবে ফার্টিলাইজেশনের জন্য। আচ্ছা, এরপরে আসো পিকনিওস্পোরটা কি কোথায় তৈরি হয়, আমরা একটু আগে দেখেছি যে স্টিকি হানি ডিউ বা মধুর ফোঁটার মতো গ্রন্থি, তার গ্রন্থি বলতে পিকনিয়াটা দেখতে অনেকটা মধুর ফোঁটার মতো স্ট্রাকচার, কাপ শেপ স্ট্রাকচার, তার ভিতরে পিকনিওস্পোরগুলো তৈরি হয়। এই যে স্টিকি হানি ডিউ, এটা হচ্ছে ইনসেক্টগুলোকে অ্যাট্রাক্ট করলে তারা কি হয়, আকৃষ্ট হয়ে এই কীটপতঙ্গগুলো তারা মধু আহরণের জন্য আসে এবং সেই সময়ে কিন্তু কি হয়, সাকসেসফুল ক্রস ফার্টিলাইজেশনটা তারা নিশ্চিত করে। অর্থাৎ তারা যখন এক গাছ থেকে আরেক পাতায় বা এক গাছ থেকে আরেক গাছে যায়, তখন তারা সাথে করে কিন্তু পিকনিওস্পোরটাও নিয়ে যায়, যার ফলে কি হয়, ওই যে রিসেপটিভ হাইফা, তাদের মধ্যে প্লাস ম্যাচিংয়ের সাথে মাইনাস ম্যাচিং যদি চলে আসে, তাহলে তাদের মধ্যে ম্যাচিং হয়ে যায় এবং ক্রস ফার্টিলাইজেশন হয়ে যায়, অনেকটা হায়ার প্ল্যান্টসে যেরকম পরাগায়ন হয় সেরকম। তো এখানে একটা কথা আছে যে যদি রিসেপটিভ হাইফার মধ্যে ফার্টিলাইজেশন না হয়, ক্রস ফার্টিলাইজেশন না হয়, তাহলে কিন্তু পিকনিওস্পোর থেকে তৈরি হবে না, আর স্পার্মোগোনিয়া বা স্পার্মাশিয়া, হ্যাঁ, এগুলো আর তৈরি হবে না। ঠিক আছে, যার ফলে কি হবে, পরবর্তী যে স্টেপটা সেটা আর কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেজ।
তাহলে এই পিকনিওস্পোরের মধ্যে ক্রস ফার্টিলাইজেশন হওয়াটা খুবই জরুরি এই ফাঙ্গাসটার লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য। তো কিছুদিন পর মানে মোটামুটি একটা নির্দিষ্ট সময় পর কয়েকদিন পরে কি হয় যে ডাইক্যারিওটিক মাইসেলিয়াম যেটা সেই মাইসেলিয়ামটা কি হয় বারবেরি গাছের পাতার ভিতর দিয়ে এটা একটা নতুন স্ট্রাকচার তৈরি করে। পিকনিওস্পোর বা পিকনিয়া তার থেকে নতুন স্ট্রাকচার তৈরি হয়। এটা হ্যাপ্লয়েড ছিল, যখন ফার্টিলাইজেশন হয়ে গেল তখন ডিপ্লয়েড হয়ে গেল এবং সে ডাইক্যারিওটিক মাইসেলিয়াম তখন তৈরি করবে পিকনিওস্পোর। সেই ডাইক্যারিওটিক মাইসেলিয়াম বারবেরি পাতার ভিতর দিয়ে নিচের দিকে যাবে এবং একটা নতুন স্ট্রাকচার তৈরি করে, সেটাকে বলে অ্যাশিয়াম। এবং এই অ্যাশিয়ামটা মুক্ত হয় পাতার নিচের পৃষ্ঠের দিক দিয়ে এবং ডাইক্যারিওটিক অ্যাশিওস্পোর তৈরি করে। তো যদিও অ্যাশিওস্পোরটা কি হয় যে বারবেরি প্ল্যান্টে তৈরি হচ্ছে বা বারবেরি প্ল্যান্টে জার্মিনেট করছে, কিন্তু এটা বারবেরি গাছকে আর আক্রান্ত করে না। এটা এখন আক্রমণ করবে কাকে? হুইটকে বা হুইট জাতীয় অন্য যে গ্রাস হোস্ট আছে তার সেই হোস্টকে আক্রমণ করবে। তো একটু আগে আমরা বলছিলাম যে অ্যাশিওস্পোরটা ইউরিডিনিওস্পোর থেকে একটু ডিফারেন্ট কিভাবে অ্যাপিয়ারেন্সের দিক থেকে। এরা কিছুটা তাদের চারপাশে একটা পানির আবরণ আছে। এরা ইউরিডিনিওস্পোর একটু স্পাইনি, এরা কিন্তু স্পাইনি না। তারপরে হচ্ছে এরা চেইন আকারে থাকে, যেটা একটু আগেও বলেছি, এবং অ্যাশিওস্পোর আর ইউরিডিনাম থাকে একটা ইন্ডিভিজুয়াল স্টকের উপরে। অ্যাশিওস্পোর কি করে? এরপরে হুইটের পাতার মধ্যে জার্মিনেট করে এবং জার্ম টিউব তৈরি করে। সেই জার্ম টিউব এরপর প্ল্যান্টের ভিতরে প্রবেশ করে ডাইক্যারিওটিক মাইসেলিয়াম তৈরি করে এবং 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এই ইনফেকশনটা আরও বাড়তে থাকে এবং প্রচুর পরিমাণে ইউরিডিনিয়াম তৈরি হয়। সেটা দেখতে কীরকম? একেবারে ব্রিক রেড কালার, ইট বর্ণ যেটা, এবং স্পাইনি। এরা ডাইক্যারিওটিক ইউরিডিনিওস্পোর তৈরি হয় এবং এটা হচ্ছে লিফ অথবা স্টেমের এপিডার্মিসটা রাপচার করে বের হয়ে আসে। তো হেটেরোশিয়াস রাস্ট ফাঙ্গাসের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেজ, যেটাকে বলে রিপিটিং স্টেজ। এটা হচ্ছে রিপিটিং স্টেজ, অর্থাৎ এখানে ইউরিডিনিওস্পোরগুলা বারবার কিন্তু এখন আক্রমণ করতে পারে, যেটাকে আমরা বলি সেকেন্ডারি ইনফেকশন বা গৌণ সংক্রমণ। এটা বারবার কয়েকটা সাইকেল হতে পারে, সম্পন্ন হতে পারে, আশেপাশের যে সুস্থ গাছগুলো আছে সেগুলোকেও আক্রান্ত করে ফেলে। এবং যখন ফেভারেবল কন্ডিশন তখন তাহলে মাল্টিপল রিপিটেড ইনফেকশন হয়। একই হুইট প্ল্যান্টে হতে পারে অথবা আশেপাশের হুইট প্ল্যান্টেও হতে পারে, এবং যার ফলে একটা মহামারী দেখা যায়, যেটাকে এক্সপ্লসিভ এপিডেমিক্স বলা হচ্ছে। মহামারী আকারে তখন রোগটা ছড়িয়ে পড়ে। এরপরে কি হয় যে গ্রোয়িং সিজনের শেষের দিকে ব্ল্যাক ওভারউইন্টারিং টেলিওস্পোর তৈরি হয়। তাহলে ইউরিডিনিওস্পোর গ্রোয়িং সিজনের শেষের দিকে তারা টেলিওস্পোর তৈরি করে এবং টেলিওস্পোর থেকে তারপরে টেলিয়া তৈরি হয়। এভাবে করে এই ফাঙ্গাসটা তার লাইফ সাইকেলটা কমপ্লিট করে। এটা হচ্ছে টেলিওস্পোর। আর এই টেলিওস্পোর স্টেজটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এখানে কি হয়? এখানে কিন্তু কি হচ্ছে? ক্যারিওগ্যামি হয়। ঠিক আছে, ক্যারিওগ্যামি হয়, 2টা নিউক্লিয়াস ফিউশন করে ডিপ্লয়েড হয় এবং এরপরে এতে আবার মায়োসিস ডিভিশন হয় টেলিওস্পোরের মধ্যে। তাহলে এই স্পোর স্টেজটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই সময় কিন্তু জেনেটিক রিকম্বিনেশন হয়ে যায়, যেটা কিনা এই ফাঙ্গাসটার সার্ভাইভালকে বেঁচে থাকার টিকে থাকার সংগ্রামটাকে আরও বেশি বাড়িয়ে দেয়, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠিক আছে, এই স্টেজটায় প্রচুর সম্ভাবনা থাকে জেনেটিক রিকম্বিনেশন হওয়ার, এবং হয়ও, যার ফলে কিন্তু প্রচুর রেসেরও তৈরি হয়। তো আসো আবার আমরা এই জিনিসগুলো আরেকবার একটু দেখি। সেটা হচ্ছে যে প্রাইমারি হোস্টে যখন হুইট প্ল্যান্টকে আক্রমণ করে, অ্যাটাক অন প্রাইমারি হোস্ট, সেটা কি? ইউরিডিওস্পোর তৈরি করে। এখানে স্ট্রাকচারটা খুব সুন্দর দেখা যাচ্ছে যে তার স্পাইনি, তার স্টক আছে এবং ডাইক্যারিওটিক ইন্ডিভিজুয়াল স্টকের মাথায় ইউরিডিওস্পোর আছে। এই যে এপিডার্মিস রাপচার করে বের হয়ে এসেছে। তারপরে কি করে? এরা গৌণ সংক্রমণ ঘটায়, একই হুইট প্ল্যান্টের অন্যান্য সুস্থ টিস্যুকে আক্রমণ করে অথবা আশেপাশের যে নেবারিং প্ল্যান্টসগুলো আছে, হুইট প্ল্যান্টগুলো আছে, তাদেরকে আক্রমণ করে। এরা দেখো এখানে জার্ম টিউব তৈরি করে, অ্যাপ্রেসোরিয়াম তৈরি করে, এবং এই অ্যাপ্রেসোরিয়াম কি করে? পুশ করে ডাইক্যারিওটিক মাইসেলিয়াম
প্ল্যান্টের হোস্টের পোষক দেহের ভিতরে প্রবেশ করিয়ে দেয় এবং ইনফেকশন দ্রুত বাড়তে থাকে। তাহলে এটা হচ্ছে হুইট প্ল্যান্টে। এরপরে কি হয়, গ্রোয়িং সিজনের শেষের দিকে এরা টেলিউটোস্পোর তৈরি করে। হ্যাঁ, এই হাইফাগুলো থেকে টেলিউটোস্পোর তৈরি হয় এবং এটাও হোস্ট টিস্যুকে ভেদ করে, এপিডার্মিস ভেদ করে বের হয়ে আসে। এই টেলিউটোস্পোরে এরপর জার্মিনেট করে সেখান থেকে ব্যাসিডিওস্পোর তৈরি হয়। টেলিউটোস্পোর হচ্ছে ডিপ্লয়েড, সেখান থেকে ডাইক্যারিওটিক বা ডিপ্লয়েড, সেখান থেকে এরপরে ব্যাসিডিওস্পোর, হ্যাপ্লয়েড, 4টা ব্যাসিডিওস্পোর তৈরি হয়। এরপরে এই ব্যাসিডিওস্পোর কি করে, বারবেরি গাছকে আক্রমণ করে। এরপরে কি হয় যে ব্যাসিডিওস্পোর জার্মিনেট করে এবং সেখানে এরপরে বারবেরি গাছে পিকনিয়া তৈরি হয় এবং সেখানে পিকনিওস্পোর তৈরি হয়। সেখানে যে রিসেপটিভ হাইফা তৈরি হয়, এরা হচ্ছে ভিন্ন ভিন্ন ম্যাচিং টাইপ। হ্যাঁ, অর্থাৎ এটা যদি প্লাস হয় তাহলে মাইনাস হচ্ছে অন্য আরেকটা হবে। হ্যাঁ, এই পিকনিয়াটা তখন প্লাস ম্যাচিং টাইপ, এরকমভাবে তৈরি হয়। এরপরে যেটা হয় যে তাদের মধ্যে যখন ক্রস ফার্টিলাইজেশন হয়ে যায়, এরপরে তারা তাদের এই হাইফাগুলো নিচের দিক দিয়ে চলে আসে, ডাইক্যারিওটিক হাইফা নিচের দিকে এসে এখান দিয়ে অ্যাশিও তৈরি হয়, অ্যাশিয়া তৈরি করে, অ্যাশিয়াম বা কাপ শেপ একটা স্ট্রাকচার তৈরি করে, তার মধ্যে প্রচুর অ্যাশিওস্পোর তৈরি হয়। ঠিক আছে, এটা পাতার নিচের পৃষ্ঠে তৈরি হয় আর এটা পাতার উপরের পৃষ্ঠে। এখানে একটা ওভারঅল পিকচার দেখানো হয়েছে, এই যে লিফ টিস্যুর দেখো উপরের দিকে হচ্ছে পিকনিয়া এবং নিচের দিকে হচ্ছে অ্যাশিয়া। মনে করো এটা হচ্ছে যদি প্লাস ম্যাচিং টাইপ হয়, এটা যদি মাইনাস ম্যাচিং টাইপ হয়, এদের মধ্যে যদি ক্রস ফার্টিলাইজেশন হয় হলে তখন কি হবে, এরকম অ্যাশিওস্পোর তৈরি হবে, অ্যাশিয়াম তৈরি হবে এবং পাতার নিচের পৃষ্ঠ দিয়ে অ্যাশিওস্পোরগুলো রিলিজ হয়। এখন আসলে লাইফ সাইকেলটা আমরা ওভারঅল দেখি। সেটা কি, এটা মনে করো তারা তাদের অতি শীত অবস্থাটা বা প্রতিকূল অবস্থাটা তারা পাড়ি দিচ্ছে টেলিয়া হিসাবে। হুইট স্টেমের মধ্যে আছে। এই টেলিয়া কি করে, টেলিওস্পোর এরপরে জার্মিনেট করে সেখানে প্রথমে কি হয়, তাদের মধ্যে ক্যারিওগ্যামি হয়। ক্যারিওগ্যামি হওয়ার পরে সেটা থেকে এরপরে মায়োসিস ডিভিশন হয়। মায়োসিস ডিভিশন হয়ে এদের থেকে 4টা হ্যাপ্লয়েড ব্যাসিডিওস্পোর তৈরি হয়। ব্যাসিডিয়ামের মধ্যে ব্যাসিডিওস্পোর তৈরি হয়। এই ব্যাসিডিওস্পোর বারবেরি গাছকে আক্রমণ করে বসন্তের শুরুর দিকে। বারবেরি গাছকে আক্রমণ করে সেখানে সে কি করে, ইনফেক্ট করে বারবেরি গাছকে, ইনফেকশন হাইফা তৈরি করবে এবং পেনিট্রেট করে ভিতরের দিকে প্রবেশ করবে এবং তারা তখন সেখানে কি তৈরি করে, পিকনিয়া তৈরি করে, অথবা অনেকে এটাকে স্পার্মোগোনিয়াও বলে, বা আর পিকনিওস্পোর অথবা স্পার্মেশিয়া তৈরি করে এবং তাদের ভিন্ন ভিন্ন ম্যাচিং টাইপ। যেমন এটা যদি প্লাস হয় তাহলে এটা মনে করো মাইনাস, তখন প্লাস মাইনাসের মধ্যে কি হয়, ফার্টিলাইজেশন হয়। এই যে স্পার্মাশিয়া ফার্টিলাইজ কম্পিটেবল রিসেপটিভ হাইফা, এদের মধ্যে ফার্টিলাইজেশন হলে পরে ডাইক্যারিওটিক মাইসিলিয়া তৈরি হয় এবং ফার্টিলাইজড হয়ে সেই পিকনিওস্পোরগুলো তৈরি হয়, ফার্টিলাইজেশন হয়। তখন এই মাইসিলিয়ামগুলো, ডাইক্যারিওটিক মাইসিলিয়ামগুলো ভিতর দিয়ে ইনভেট করে পাতার নিচের পৃষ্ঠের দিকে এসে অ্যাশিয়াম তৈরি করে। ঠিক আছে, অ্যাশিয়াম তৈরি করে এবং এরা সবাই হচ্ছে এখন ডিপ্লয়েড। হ্যাঁ, এই অ্যাশিয়াম থেকে অ্যাশিওস্পোর তৈরি হয়, প্রচুর পরিমাণে অ্যাশিওস্পোর তৈরি হয়। এই যেটা হচ্ছে ক্লাস্টার অফ অ্যাশিয়া আন্ডার সাইড অফ বারবেরি লিফ। এই অ্যাশিওস্পোর এরপরে হুইট গাছকে আক্রমণ করে। তাহলে অ্যাশিওস্পোর কিন্তু বারবেরি গাছকে আর আক্রমণ করতে পারে না। অ্যাশিওস্পোর আক্রমণ করে এখন হুইট প্ল্যান্টকে অথবা অন্য যে গ্রামিনেশিয়াস হোস্ট প্ল্যান্ট আছে তাদেরকে আক্রান্ত করে অ্যাশিওস্পোর তখন আবার কি তৈরি করে, ইউরিডিওস্পোর তৈরি করে, ইউরিডেনিয়াম বা ইউরিডিয়াম তৈরি করে এবং সেখান থেকে ইউরিডোস্পোর বা ইউরিডিনোস্পোর তৈরি হয়। সেই ইউরিডিনোস্পোর আবার জার্মিনেট করে সেখান থেকে আবার টেলিওস্পোর তৈরি হয় এবং এইভাবে করে এটা তার লাইফ সাইকেলটাকে কমপ্লিট করে। তাহলে এই ফাঙ্গাসটার লাইফ সাইকেল কমপ্লিট করতে 2টা হোস্টের দরকার হয়। একটা হচ্ছে হুইট প্ল্যান্ট, হুইটটা হচ্ছে তার প্রাইমারি হোস্ট, আর তার অল্টারনেট হোস্ট হচ্ছে বারবেরি হোস্ট। কাজে হুইট প্ল্যান্টের আশেপাশে যদি বারবেরি গাছ থাকে তাহলেই কিন্তু এই গাছটা তার লাইফ সাইকেলটা, এই ফাঙ্গাসটা তার লাইফ সাইকেলটা কমপ্লিট করতে পারে। তো দেখা গেছে যে বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে এই যে বারবেরিস ভুলগ্যারিস, এটা সাধারণত আমাদের এদিকে দেখা যায় না। কিছু বারবেরির মতোই অন্য প্রজাতির কিছু রোগ প্রতিরোধী গাছ হিমালয় অঞ্চলে দেখা গেলেও এরা এই প্যাথোজেনকে বহন করে না।
কাজে আমাদের দেশে বা উপমহাদেশে টেলিওস্পোর এবং তোমার ব্যাসিডোস্পোরের জার্মিনেশন এটা আদৌ হয় কি না এখনও পর্যন্ত জানা যায়নি, বা এদের হলেও এদের ভবিষ্যৎ কি হবে সেটা অনিশ্চিত, কারণ বারবেরি জাতীয় গাছ এখানে নাই, হোস্ট প্ল্যান্ট নাই। তো দেখা গেছে যে গবেষণায় দেখা গেছে যে উপমহাদেশে বারবেরি গাছ গমের স্টেম রাস্ট রোগের ক্ষেত্রে তেমন কোনো ভূমিকা পালন করে না, কারণ ভারতে বারবেরি গাছকে ধ্বংস করেও এই রোগের প্রকোপ কমানো যায়নি। হ্যাঁ, তো তাদের মতে যে নীলগিরি বা হিমালয় ইত্যাদি পার্বত্য অঞ্চলে গ্রীষ্মকালীন গমের সাথে কিছু ইরোডিওস্পোর হয়তো বা বেঁচে থাকে এবং এর মাধ্যমে শীতকালীন যে গমগুলো সেগুলো সংক্রমিত হয়। অনেক সময় কোনো কোনো আগাছাতেও তারা বেঁচে থাকতে পারে। আর বাংলাদেশে বীজের সাথে ইউরোডিওস্পোর বেঁচে থাকে এবং সংক্রমণ ঘটায় বলে অনেকে মনে করেন। হ্যাঁ, কারণ বাংলাদেশে আবহাওয়াটা হচ্ছে নাতিশীতোষ্ণ এবং এই তাপমাত্রায় বীজের সাথে ইউরোডিওস্পোর বেঁচে থাকতে পারে, তবে এটা নিয়ে আরও অনেক গবেষণার প্রয়োজন আছে। রোগ নিয়ন্ত্রণ, সেটা হচ্ছে যে রোগমুক্ত বীজ বপন করতে হবে, ছত্রাক বারক দ্বারা বীজটাকে শোধন করে নেওয়া যেতে পারে, আক্রান্ত গাছে জিঙ্ক সালফেট, পোর্তো মিশ্রণ বা অন্য কোনো সিস্টেমিক ছত্রাক বারক প্রয়োগ করতে হবে, মাঠের আবর্জনা এবং বিপরীত পোষক ধ্বংস করতে হবে, কারণ হচ্ছে এই ছত্রাকটা তার লাইফ সাইকেল সম্পন্ন করার জন্য অল্টারনেট হোস্টের দরকার হয়, কাজেই বিপরীত পোষক এবং ধ্বংস করতে হবে। অনেক সময় মাঠের আবর্জনার মধ্যে ইউরিডিনোস্পোরটা যদি রয়ে যায় তাহলে সেখান থেকেও কি হতে পারে, ইনফেকশন স্টার্ট হতে পারে, কাজেই এগুলোকে পরিষ্কার এবং ধ্বংস করে ফেলতে হবে। প্রয়োজনের অতিরিক্ত নাইট্রোজেন সার প্রয়োগ না করা, প্রয়োজনের অতিরিক্ত পানি সেচ না দেওয়া, রোগ প্রতিরোধী প্রকরণের চাষ করা, এইটাই হচ্ছে এই রোগ নিয়ন্ত্রণের প্রধান এবং নির্ভরযোগ্য উপায়। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। তো কিছু রোগ প্রতিরোধী জাত আছে, সেটার নামটা বলে নেই, সেটা হচ্ছে যেমন ট্রিটিকাম ডিউরাম, ট্রিটিকাম ডাইকোকক্কাম, হ্যাঁ, ইত্যাদি। তো আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।